আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু টেক ওয়ার্ড। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের নাটক সিরাজউদ্দৌলা এই নাটকটি পড়াবো। আমরা অনেকেই কি করি, এই নাটকটা পুরোটা পড়ি না। বেশিরভাগ সময় আমরা স্টুডেন্টরা ভাবি যে এটার মূল ভাবটুকু পড়লেই হয়ে যাবে, কিন্তু গল্পে অনেক এমসিকিউ, অনেক জায়গা থেকে ক খ আসে, যে লাইনগুলো আমরা না পড়ার কারণে আমরা বুঝতে পারি না। তো আমি এখানে চেষ্টা করব তোমাদের পুরো গল্পের সবগুলো লাইন বাই লাইন না পড়িয়ে হলেও অন্তত প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা দৃশ্য থেকে জানি তোমরা মেইন জিনিসগুলো ভালো করে বুঝতে পারো, যাতে মেইন টপিকগুলো বাদ না যায়। তাহলে চলো শুরু করি। তারপর দেখো এখানে ক্লেটন কি করছে। ক্লেটন হচ্ছে গিয়ে বলতেছে সবাইকে, তোমরা যুদ্ধ করতে থাকো, হাল ছেড়ে দিও না। তখন ওয়ালি খান বলছিল যে যুদ্ধ বন্ধ করো, না হলে এখনই নবাব সৈন্যরা দুর্গের কাছাকাছি আসে পড়বে। কিন্তু ক্লেটন কারো কথা শোনেনি, বরং তারা বাঙালিকে হেয় করছে, বাঙালিকে ছোট করে বাঙালিকে বলছে যে কাপুরুষ, বেইমান, এইসব কথা বলছে, যে বাঙালি কাপুরুষ। বাঙালির কথায় ক্লেটন কখনো যুদ্ধ বন্ধ করে না। তখন ওয়ালি খান ইংরেজ কোম্পানির সাথে কাজ করলেও তার ভেতরে যেহেতু বাঙালি, তার এই কথাটা খুব গায়ে লাগলো। তাই সে একটু প্রতিবাদ করলো যে ওসব কথা বলবেন না, বাঙালি কাপুরুষ নয়। তখন ক্লেটন কি করছে, ক্লেটন রেগে গেছে। ক্লেটন আর ওয়ালি খানের মধ্যে তখন একটা সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। তখন একটা খবর আসে যে নবাব খুব কাছাকাছি চলে আসছে, দুর্গের কাছাকাছি তারা এসে পড়ছে। তখন ক্লেটন অবাক হয়েছে, তারা তো এখানকার আসার রাস্তা কোথা থেকে খুঁজে পেল, এখানে রাস্তা তো খুঁজে পাওয়ার কথা না। তখন কি করছে, তখন ক্লেটনকে জানানো হয়েছে যে উমি চাঁদের গুপ্তচর নবাবকে খবর পাঠিয়েছে। হ্যাঁ, সেই কারণে তারা একটা রাস্তা দিয়ে চলে আসছে। তখন ক্লেটন দেখলো যে ক্লেটন বলতেছে যে ক্যাপ্টেন মিনচিন কি রাস্তাটা উড়িয়ে দিতে পারেনি, কিন্তু ততক্ষণে সেই ক্যাপ্টেন মিনচিন আরো কয়েকজন মিলে তারা পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। এটা দেখে ক্লেটন সবার উপরে খুবই ক্ষুব্ধ হয় এবং বলে যে কেন তারা কাপুরুষ, তারা বেঈমান, তারা কেন পালালো, এইসব কথা বলতেছিল। তখন এর মধ্যে আবার প্রবেশ করে হলওয়েল। তিনি হচ্ছেন একজন সার্জন, গাইস হাসপাতালের একজন সার্জন, জোফানিয়া হলওয়েল তার নাম। উনি হচ্ছে গিয়ে বলল যে এখন গুলি চালিয়ে খুব একটা ফল হবে না, তার থেকে আপনি এখন যুদ্ধ বন্ধ করে দিন, এই কথাটা পরামর্শ দিয়েছে তিনি। তো তখন ক্লেটন কি করছে, ক্লেটন যখন দেখলো যে আসলেই কোনো আশা নেই যুদ্ধে, এখন নবাবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই, তখন তিনি নিজেই পালিয়ে গেছেন। তিনি তাকে হলওয়েলকে বলছে যে আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি, এই কথা বলে সে তাড়াতাড়ি করে বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ পরে খবর আসছে তখন যে ক্লেটন পালিয়ে গেছে। তো তার আগে অবধি দেখো কাহিনী এখানে কি বলছে, এখানে হলওয়েল আর উমিচাঁদের মধ্যে কথা হচ্ছে। হলওয়েল এখন সবাই পালিয়ে গেছে মোটামুটি, এখন দুর্গের মধ্যে আর কেউ নেই, ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে এখন হলওয়েলই একমাত্র কমান্ডার হিসেবে আছেন। তো হলওয়েল আর কোনো উপায় না পেয়ে উনি উমিচাঁদকে ডেকে পাঠিয়েছে যে উমিচাঁদকে ডাকো, তাকে এখানে নিয়ে আসো। উমিচাঁদ তখন বন্দি অবস্থায় ছিল, কারণ ইংরেজরা জানতে পেরে গেছে যে উমিচাঁদই আসলে এই গুপ্তচরের কাজটা করছে নবাবের। তো তারপরেও যেহেতু উমিচাঁদ সবসময় ইংরেজদের সহযোগিতা করে, তাই তাকে এখানে ডেকে নিয়ে এসে হলওয়েল জিজ্ঞেস করলো যে এখন আমার কি করা উচিত। তখন হলওয়েল তাকে একটা পরামর্শ দিল যে আপনি রাজা মানিকচাঁদের কাছে একটা পত্র লিখে পাঠান, তাকে নবাবকে অনুরোধ করো তার যুদ্ধ না করতে। সরি, আমার একটু ভুল হয়েছে, এই কথাটা আসলে হলওয়েল বলছে। হলওয়েল উমিচাঁদকে বলছে যে এই কাজটা তুমি করো রাজা মানিকচাঁদের কাছে, কারণ তুমি যদি চিঠি দাও তাহলে রাজা মানবে। তো তখন উমিচাঁদ বলল যে না, আমি এটা করবো না, কারণ আমি হচ্ছে গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। আসলে উমিচাঁদ খুবই একটা স্বার্থপর একটা লোক, সে তার স্বার্থে আঘাত যার সাথে লাগে, যেই তার স্বার্থ বিরোধী কাজ করে, সে তারই শত্রু হয়ে যায়। তো গভর্নর ড্রেকও হয়তো তাকে কখনো কোনো এক সময় তার সাথে বেইমানি করছে বা তাকে উপযুক্ত টাকা, আসলে ইংরেজরা সবসময় সবার সাথে বেশিরভাগ ক্ষেত্রে বেইমানি করে। তো এরকম করার কারণে উমিচাঁদ তার প্রতি ক্ষুব্ধ, সেই কারণে সেই কথাটা বলছে আমি গভর্নর রাজা ড্রেকের ধ্বংস দেখতে চাই। তো তারপরে হচ্ছে কি এখানে হলওয়েলের কাছে খবর আসে যে ক্যাপ্টেন ক্লেটন আর হচ্ছে গভর্নর রজার ড্রেক হচ্ছে নৌকা করে পালিয়ে গেছে। তখন উমিচাঁদ ব্রিটিশদেরকে একটু উপহাস করলো, কি বললো, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। হ্যাঁ,
সবাই আসলে ইংরেজদের জন্য কাজ করে, কিন্তু সবাই আসলে তো বাঙালি। তাদের মনে একটা যে চেতনা বাঙালি বোধের, সেই চেতনাটা সবার মধ্যেই কিছু হলেও থাকে। যদিও স্বার্থের কারণে বা টাকার লোভে সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু কিছুটা থাকে, যার কারণে তারা এই উপহাস করতে ছাড়ে নেই ইংরেজদের। তারপরে এখন হলওয়েল দেখো, হলওয়েল নিরুপায় হয়ে উমিচাঁদকে এখন জিজ্ঞেস করতেছে যে এখন কি উপায়, এখন কি কোনো উপায় আছে? তখন উমিচাঁদ উমিচাঁদ দেখলো যে আসলে হলওয়েল খুবই, কি বল এটাকে, যে খুবই অসহায় হয়ে গেছে। যাই হোক, তখন সে বলছে যে আচ্ছা আমি মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গের সাদা নিশান উড়িয়ে দিন যুদ্ধ বন্ধ করার জন্য। ততক্ষণে সবাই ঢুকে পড়েছে, যে মীর মর্দান বা সিরাজউদ্দৌলা সবাই ঢুকে পড়ছে। তখন তাদের মধ্যে কথোপকথন হয়েছে। তখন মীর মর্দান বলছে যে এই যে দুশ্মনদের পেয়ে গেছি। হ্যাঁ, দুশ্মনরা এখান থেকে গুলি চালাচ্ছে। মানিকচাঁদ বলল সবাই অস্ত্র ত্যাগ করো। মানিকচাঁদ সিরাজউদ্দৌলার খুবই কাছের একজন লোক, যদিও সে সবসময়ই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কাজ করছে, কিন্তু সিরাজউদ্দৌলা প্রথম দিকে সেটা বুঝতে পারেনি। তো এখানে তাদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়। তখন সিরাজ কি করছে, সিরাজ নানান প্রশ্ন করছে ইংরেজদের কাছে যে তারা কেন এরকম লুটতরাজ চালাচ্ছে দেশে। তারা বলল যে হলওয়েল বলতেছে যে আশা করি নবাব আমাদের উপর জুলুম করবেন না, কিন্তু প্রকৃত জুলুম কিন্তু ইংরেজরাই করছে। সেই কথাই সিরাজউদ্দৌলা বলল যে তোমাদের ওপর সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতাম, তোমরা এ পর্যন্ত যে আচরণ করছো। তো এখন তখন তারা গভর্নর ড্রেকের কথা জানতে চায়। তখন তারা মিথ্যা কথা বলে যে গভর্নর ড্রেক একটু বাইরে আছে, কিন্তু তখন সিরাজউদ্দৌলা বলল যে আমি জানি যে তারা আসলে কুকুরের মতন প্রাণ ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। যাই হোক, তারপরেও কাউকে না কাউকে কাছ থেকে তিনি কৈফিয়ত নেবেনই। সেজন্য তিনি হলওয়েলকে নানান প্রশ্ন করছেন, যে কেন তোমরা এরকম যুদ্ধ করছো, কেন? তারা বলল যে আমরা আত্মরক্ষার জন্য এসব করছি। তখন সিরাজউদ্দৌলা বলল যে আত্মরক্ষার জন্য কি তোমরা গোপন অস্ত্র আমদানি করতে, তোমরা কি কাশিম বাজারে কুঠি জ্বালিয়ে দিতে? এরকম আরো নানা প্রশ্ন করছে, তাদের নানা অপকৃতির কথা তাদের সামনে তুলে ধরছে। কিন্তু তখন ইংরেজদের আর কোনো উত্তর দেওয়ার মতন কিছু থাকে না। কিন্তু সিরাজউদ্দৌলা খুবই শক্তভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে, যার কারণে তারা তাদের কাছ থেকে কোনো উত্তর পায়নি, এবং তাদের এত বড় ধৃষ্টতার কারণে তিনি তাদের বাণিজ্য করার অধিকার প্রত্যাহার করছে। তখন তারা আবার এটার প্রতিবাদ করছে। তারা বলছে যে আমাদের দিল্লির বাদশাহ আমাদেরকে বাণিজ্য করতে বলছেন, অনুমতি দিছে, আমাদেরকে নবাব আলীবর্দী খান বাণিজ্য করার অনুমতি দিছেন, কিন্তু সিরাজের সেই সব কথা কিছুই যায় আসেনি। তিনি বলছেন যে তোমরা কি বাণিজ্য করো, তোমরা আসলে বাণিজ্যের নামে লুট করো, তোমরা শাসন ব্যবস্থায় উলটপালট আনতে যাও, আর তাতে বাধা দিলেই হচ্ছে যে তোমাদের যত অশান্তি। তো তারপরে এইসব কথা বলার কারণে তারপর তাদের মধ্যে নানান ধরনের একটা কথোপকথন চলতে থাকে। এইখানে তারপরে সিরাজ হচ্ছে আরেকটু কঠোর হন। তিনি বলছেন যে গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলা দিয়ে উড়িয়ে দাও, ঠিক আছে? তারপরে বলছে ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে দাও, হ্যাঁ, যেন সমস্ত ইংরেজ কলকাতা ছেড়ে চলে যায়। তাছাড়াও তিনি আরও কাজ করছে যে তিনি তখন অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি এবং ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি সব কিছু তিনি নবাব তহবিলে বাজেয়াপ্ত করছে। মানে তিনি ইংরেজ চাইছিলেন তিনি যে ইংরেজরা যেন সম্পূর্ণ নিঃস্ব করে দিতে, তারা যে এত বড় খারাপ কাজ করছে, তারা এই দেশে এসে যে লুটতরাজ করছে, সেই জন্য তিনি এছাড়াও বলছে কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সংশ্লিষ্ট প্রত্যেকটি ইংরেজ। এই সময় উনি একটা কাজ করছে, উনি তখন কলকাতার নাম বদলে দিয়েছেন। সিরাজউদ্দৌলা কলকাতার নাম বদলে তার নাম দিয়েছিলেন আলীনগর, এবং রাজা মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করছিলেন। তো তখন মানিক চাঁদের হাতে আরেকটু ক্ষমতা আসলো। যাই হোক, তিনি তখন এই সময় উমিচাঁদকে ইংরেজরা তো বন্দি করছিল, তাকে মুক্তি দিচ্ছে সিরাজউদ্দৌলা, কারণ উমিচাঁদই এই যে গুপ্ত খবর এটা নবাবকে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে তিনি কৃষ্ণবল্লভকেও মুক্তি দিছিলেন, মানে কয়েকজনকে মুক্তি দিয়েছিলেন, আর ইংরেজদের বন্দি করছিলেন। তিনি এই যে হলওয়েলকে বন্দি করছে, বলছে যে হলওয়েলকে বলতেছে যে তোমার সৈন্যদের আমি মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দি, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তিনি ওয়ার্ডস আর কলেট নামে আর দুইজনকে উনি হচ্ছে গিয়ে কি করছে, আটকাছে। তখন রায়দুর্লভ হচ্ছে কি তার সাথে ছিল, তিনি হচ্ছে এই সিরাজউদ্দৌলার সমস্ত হুকুমগুলো মেনে নিয়েছেন যে ঠিক আছে। দৃশ্যে আসলে এই পর্যন্তই ছিল। এটা আসলে প্রথম
প্রথম দৃশ্যটা এই নাটকে শুরুই করছে একটা যুদ্ধরত একটা চিত্র দিয়ে, যে দৃশ্যটা থাকবে খুবই যুদ্ধরত অবস্থায় ফোর্ট উইলিয়াম দুর্গে যুদ্ধ চলছে ইংরেজদের সাথে নবাবের। তখন এই সময়ে তারা জিততে পারেনি, বরং এই সময়ে নবাব খুবই কঠোর হস্তে তাদের দমন করছে, তাদের সমস্ত সম্পত্তি তাদের বাজেয়াপ্ত করছে, তার বেশিরভাগ ইংরেজ থেকে কলকাতা ছাড়তে বাধ্য করছে। এই সময় থেকে আসলে ইংরেজরা নবাবের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ তাদের ব্যবসা করার অনুমতি নবাব এই সময় নিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, এর কারণে পরবর্তী যে দৃশ্যগুলোতে আমরা দেখব যে নবাবের বিরুদ্ধে ইংরেজরা খুবই গভীর একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর তারা টাকা দিয়ে সেই নবাবের যে সভাসদগুলো আছে, নবাবের কাছের লোকগুলো, সবাইকে তারা টাকা দিয়ে কিনে নিয়ে নবাবকে পুরোপুরি পরাস্ত করার জন্য তারা মাঠে নেমেছিল। তো এই 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 যে তাদের যে ক্ষোভটা, এই ক্ষোভটা আসলে এখান থেকে আসে যে কেন তাদের ব্যবসা করার অনুমতি প্রত্যাহার করলো। তো এই প্রথম দৃশ্যে আসলে দেখো, প্রথম দৃশ্যে ইম্পর্টেন্ট মোটামুটি কিছু কিছু লাইন ক্ষয়ের জন্য আসতে পারে, আর করার জন্য এই যে আমি মোটামুটি যেটা পুরোটা বললাম আমার গল্প সম্পর্কে তোমাদের এখন একটা আইডিয়া হয়ে গেছে। এখন দেখো এখানে তারিখটা ইম্পর্টেন্ট, 1756 সালে 19শে জুন প্রথম দৃশ্যটা ঘটছে, এবং এর স্থানটা কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ, মানে যুদ্ধটা সম্পূর্ণ ঘটছে ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে। এই অবস্থায় এখানে আরও কয়েকটা লাইন আছে, যেমন ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে পালায় না, তারপরে এরকম কিছু কিছু লাইন আছে। খুব বেশি ইম্পর্টেন্ট খ এখানে নাই, এরপরে সামনে আমরা অন্যান্য দৃশ্যে আরও বেশি ইম্পর্টেন্ট খ পাবো। তো আমি আসলে তোমাদের চেষ্টা করেছি যে গল্পটা যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো গল্পের ভেতরে কি আছে। একদম শুধু মূল কথা জানলে আসলে না পড়ার মজাটাও থাকে না। তো সেজন্য আমি চেষ্টা করেছি কিছুটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য প্রত্যেকটা লাইনে কি আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি এরকমভাবে পরের দৃশ্যগুলো করার জন্য উৎসাহ পাই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।